প্লিজ সবাই আমাকে মাফ করে দিবেন। আমি অনেক চেষ্টা করেছি বিমানটাকে জনবসতি। ক্ষোভে ফুঁসে উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা। তাদের অভিযোগ, মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। এই ধরনের অকার্যকর, অনর্থক, অকাল কমান্ডো অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নাই। এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান। আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই আর বুঝছে, আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার, তাদেরকে এটা দেখা উচিত ছিল না। সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমান। যে বিমানে থাকা তরুণ পাইলট লেফটেন্যান্ট তৌকির প্রাণ হারান। কিন্তু বিমান থেকে ইজেক্ট করে বের হলেও কেন প্রাণ হারান পাইলট তৌকির? দেখেন, এখন শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি লুটপাটের নানান কাহিনী বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করছে নিয়মিতভাবে। এখানে আমাদের সবথেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে। একটা ব্যাপার হলো যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল 16 বছর ধরে, এই পদ্মা সেতুর উন্নয়ন, আমাদের রূপপুর, আমাদের স্যাটেলাইট, দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে, সেই স্যাটেলাইটের 1 পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত 1 বছর কি সেটা একটা প্রতিবেদন করেছেন? এমন ভাবে করাপশন তারা শিখেছে, শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপশন। এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না, বুদ্ধিও নাই, এর চেয়ে তার হেদায়েতের পথে থাকাই ভালো। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই, যত অকাজ আছে সেগুলো ডাইকে ডেকে আনে। এই যে 3 বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আর 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি ভাই? সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস। আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে FT7 বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 6 দফা সামনে আনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার দাবি আদায়ে সচিবালয়ে ঢুকে পড়ে তারা। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। সেই বিশৃঙ্খলার মধ্যেই শাকিল মিয়া নামের এক যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দিতে থাকেন। তার ওই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার ভাইরাল সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সচিবালয়ে ঢুকে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ মঙ্গলবার 1200 জনের বিরুদ্ধে মামলা করে। শাকিলকে সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করেন। সেই সঙ্গে আগামী 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দেখেন, এখন শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি লুটপাটের নানান কাহিনী বাংলাদেশের গণমাধ্যম না, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু সেগুলো প্রকাশ করছে নিয়মিতভাবে। যেমন বিবিসি একটা রিপোর্ট করেছে, যে বলেছে 18 জুলাই যে অডিও, সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে শেখ হাসিনার নির্দেশ সমস্ত বাহিনীর প্রধানদেরকে, তিনি বলছেন যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। আল জাজিরাও একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং তার শিরোনাম হচ্ছে আল জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র উন্মোচন। সেখানেও সেই একই কথা, মানে এই চিত্রগুলো সামনে নিয়ে আসছে। এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট, তাদের অনুসন্ধান, এগুলি কি সব মিথ্যা? বিবিসিটা মিথ্যা, আল জাজিরার মিথ্যা, তাহলে সত্য কোনটা? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট হাসিনা জুলাইয়ের 36 দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে 2024 সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে। আল জাজিরার দাবি, তাদের হাতে এসছে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ। সেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে গুলি
চালানোর ঘটনাও উঠে এসছে রেকর্ডিংয়ে। প্রামাণ্য চিত্রটিতে 2024 সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরে আলোচনা, সিদ্ধান্ত এবং দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়। 1,500 নিহত, গুলি ছোড়া হয়েছে 30 লাখের বেশি। গুলি ছোড়া হয়েছে 30 লাখের বেশি। চিন্তা করছেন, 3 সপ্তাহব্যাপী চলা আন্দোলনে 1,500 জন নিহত হয়েছে, 25,000-এর বেশি আহত হয়েছে এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী 30 লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা। প্রকাশিত এক ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণে সাবেক মেয়র ফজলিনুর তাপসকে বলতেছে যে আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে, আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম, আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে, এখন তো উপর থেকেই হচ্ছে। এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু সরেছে। প্রামাণ্য চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত এবং আহত হয়েছে। আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রামাণ্য চিত্রে দাবি করা হয় সরকার হুমকি এবং ঘুষের মাধ্যমে ঘটনাটি ধামা চাপা দিতে চেয়েছিলেন। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন। তদন্তে জানা গেছে রিপোর্টটি 5 বার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয়। পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়। তার মানে কতভাবে যে শেষ দিকের যে নানান চিত্রগুলো ফুটে উঠছে, এর ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে শেষ সময় শেখ হাসিনা নিজে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে পরিচালনা করছে, গুলি করে হোক, যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকার জন্য একদম মরিয়ার যেই তৎপরতা, সেই তৎপরতা আল জাজিরা রিপোর্টেও এখন প্রকাশিত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এখানে আমাদের সবথেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে। একটা ব্যাপার হলো যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল 16 বছর ধরে, এই পদ্মা সেতুর উন্নয়ন, আমাদের রূপপুর, আমাদের স্যাটেলাইট, দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে, সেই স্যাটেলাইটের 1 পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত 1 বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন? এমন ভাবে করাপশন তারা শিখেছে, শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপশন। এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না, বুদ্ধিও নাই, এর চেয়ে তার হেদায়েতের পথে থাকাই ভালো। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই, যত অকাজ আছে সেগুলো ডাইকে ডেকে আনে। এই যে 3 বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আন্তরিক কার্যালয় এখানে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আরো 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি ভাই? সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস। আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আন্তরিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে। আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো, এটা তো যুদ্ধ বিমান, একটা ফাইটার জেট, এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স, এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি। জেনজি যারা, তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো। 90-এর পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো প্যাটার্ন চলেই না এভাবে। আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন, এবং কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর 4র্থ সামরিক শক্তিতে, আর সেইখানে আপনি পটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে এগুলো মানে কি? যদি না পারে বলবেন, আমার সিঙ্গাপুর এরকম থেকে চলে এসেছে, বলেছে আমাদের এরকম সামরিক খাত পালতে পারবো না, এর চেয়ে আমরা এটা চিকিৎসা খাতে খরচ করি। তা আপনারা যদি একটা লিটারি ভালো সামরিক খাত তৈরি করতে পারেন তাহলে করবেন, আর নইলে সমস্ত সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থা আপনারা ট্রান্সফার করে দেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো, সময় লাগবে 10 বছর। তো আপনি প্রতিরক্ষা খাতে সব থেকে বেশি খরচও করতেছেন, কিন্তু কিনতেছেন ভাঙ্গারি বিমান, ভাঙ্গারি নৌজাহাজ, আর শিক্ষা খাতেও বরাদ্দ হইতেছে না, চিকিৎসা খাতেও বরাদ্দ হইতেছে না। মাত্র 2000-এর অধিক মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একজন ডাক্তার এই দেশের মধ্যে আমরা বসবাস করি, তাহলে এটা দিয়ে হবে কি? তো আপনাদেরকে যেটা আরেকটা চোখে দেখাই ব্যাপার, এই যে নতুন এসছে একটা নতুন ন্যারেটিভ, দেখেন এই আর্মি, এই ইন্টারিম, এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা, এদেরকে কেউ আমরা ধরিনি, এমন কোনো জায়গা নাই। কিন্তু এদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয় সেটা আমাদেরকে বলতে পারতে হবে। একটা ব্যাপার হলো যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল 16 বছর ধরে, এই পদ্মা সেতুর উন্নয়ন, আমাদের রূপপুর, আমাদের স্যাটেলাইট, দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে, সেই স্যাটেলাইটের 1 পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত 1 বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন? যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল, সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে, সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি? বলেছিল বিদেশেও ভাড়া দিবে, কোথায় ভাড়া দিয়েছে? এমন ভাবে করাপশন তারা শিখেছে, শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপশন। এই জন্য তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না, বুদ্ধিও নাই, এর চেয়ে তার হেদায়েতের পথে থাকাই ভালো। আওয়ামী লীগ এমন করাপশন করছে, পয়সাপাতি পাঠাই দিয়েছে চাঁদের দেশে, আর আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আরেকটা কমিটি পাঠানো লাগবে, যাইতেও পারবে না, তো দুর্নীতি ধরতেও পারবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এটার দুর্নীতিরে, এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিছে। তা আমাদের যেটা প্রশ্ন, হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখাইছে,
কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত 16 বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে, কোন দেশ থেকে কেনা হয়েছে। একটা মাত্র মিডিয়া আমরা গত 1 বছরে দেখেছি, সম্ভবত এনটিভি না কারা, একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি। আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল, তার বিনিময়ে সে এখানে ক্ষমতা টিকে ছিল, তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে। এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন। এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই, আপনারা এখন করছেন না কেন? তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা, এটা সর্বশেষ প্রমাণ আপনাকে বলি, আপনারা গত 2-3 দিন আগে মিডিয়ায় দেখেছেন JF-17 যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায়, সেখানেও ভারত বাধা দিচ্ছে। বর্তমান সরকার JF-17 যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে, কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে। এর মানে আপনি চায়না থেকে কিনবেন, কিনতে দিবে না, মানে আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত, আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন, সেইটাও কোন বিমান দিয়ে গড়ে তুলবেন সেটা ভারত বলে দিবে। মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে। গত 16 বছর তো এটা হয়েছে, ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই। এখনো কি সেটাই হবে? এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে সে ব্যালেন্স করুক, সে চায়না থেকে কিনুক, সে আমেরিকা থেকেও কিনুক। এই যে আমেরিকা 35% ট্যারিফ দিয়েছে, এটা কেন দিয়েছে আমরা বুঝি না। সে তো ডিল চাচ্ছে, সেখান থেকে যেন আমরা কিছু কিনি, এটা চাচ্ছে। আপনি চায়না থেকেও কিনেন, আমেরিকা থেকেও কিনেন, কিন্তু তো আমার হবে। এখানে আমাদের সবথেকে বড় শত্রু ভারত, এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে, আমেরিকার সহযোগিতাও লাগবে। কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যে আন্তরিক অফিস, এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন, এই স্পেস আপনারা কেউ দেয় নাই। আপনাকে চেকস এন্ড ব্যালেন্স তৈরি করতে হবে। এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই, যত অকাজ আছে সেগুলো ডেকে আনে। এই যে 3 বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আরো 19টা দেশে এই কার্যালয় আছে। দেশগুলো কি ভাই? সিরিয়া, দেশ হচ্ছে ফিলিস্তিন, দেশ হচ্ছে হন্ডুরাস, তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ। তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো, ফিলিস্তিনের পাশে, সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন? বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিঃশত্রু আক্রমণের যুদ্ধ হয়েছে? তাহলে এটা কি? আবার এমন একটা ব্যাপার, এই গুরুত্বপূর্ণ ডিসিশনে ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া। সে বিএনপির সাথে আলোচনা করে নাই, জামাতের সাথে আলোচনা করে নাই, এনসিপির সাথে আলোচনা করে নাই, তড়িঘড়ি করে সেটাকে অনুমতি দিয়ে দিচ্ছে। তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এই সকল দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে, জাতিসংঘের কোনো কর্মকর্তা দায় নিতে পারবে না। মানে কি? এখন আমরা এটা বুঝি। এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ, হিন্দু মুসলিম নির্বিশেষে, সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে এই অখাদ্য চাপাই দিবেন। আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন, গণহত্যা থামছে ফিলিস্তিনে, সিরিয়ায় করছেন, সিরিয়ায় গণহত্যা থামছে, তো সিরিয়াকে, এটা কি সিরিয়া, এটা কি ফিলিস্তিন, এটা কি আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ? এখানে এটা লাগবে কেন? তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ইন্টারিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে, আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকু সাপোর্ট করতে, এই সাপোর্ট সে পাবে না। 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়েছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ফ্যাসিবাদী আওয়ামী আগ্রাসনের পতনের পর এলাকা ছাড়তে শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবকিছুই মনে রাখা হবে। পালিয়ে থেকে দেশে অরাজকতা চালাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একের পর এক উঠছে এমন অভিযোগও। হাসিনার পতনের পর সারা দেশের মতো আত্মগোপনে চলে যাওয়া চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতাদের অধিকাংশের ঠিকানা পেয়েছে বাংলা এডিশন। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব নেতাদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদপুর জেলা শাখার সহ সম্পাদক তানজিল মুরাদ। বর্তমানে রাজধানী ঢাকা সূত্রাপুরের ফরাসগঞ্জ সড়কে জিএ 11 নম্বর ভবনে তার অবস্থান বলে জানা গেছে। একই শাখার উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রুবেল ব্যাপারী, তিনি ঢাকার মিরপুরের পল্লবী শপিং সেন্টারের 13/16 নম্বর বাসাতে করছেন অবস্থান। এছাড়া ওই সংগঠনের চাঁদপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ গাজী মুন্না রয়েছেন কক্সবাজারের চকরিয়া এলাকার কলেজ রোডের একটি বাসায়। নাটোর সদরের আমহাটি এলাকায় ঘাপটি মেরে আছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান টিটু। রাজধানীর মতিঝিলের ডিআইটি স্কয়ারে রয়েছেন জেলাটির রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল মামুন। মিরপুর 1 নম্বর এলাকার 4 নম্বর সড়কের 102 নম্বর বাড়িতে রয়েছেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রানা। এছাড়া কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুর সদরের আত্মীয়ের বাড়িসহ বেশ কয়েকটি স্থানে জেলার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা ঘাপটি মেরে রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।